সুপ্রিয় দর্শক, আমি খান মোহাম্মদ রুমেল স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। নতুন বছরে বিএনপি ইতিবাচক রাজনীতি করবে প্রত্যাশা আওয়ামী লীগের। অন্যদিকে গণতন্ত্র অবরুদ্ধ দাবি করে বিএনপি বলছে নতুন বছর হবে মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই। এসব নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় নতুন বছরের রাজনৈতিক বাস্তবতা। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন অ্যাডভোকেট সম রেজাউল করিম এমপি, মন্ত্রী, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। আছেন অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, ভাইস চেয়ারম্যান বিএনপি। এছাড়া অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত আছেন অজয় দাশগুপ্ত, সিনিয়র সাংবাদিক। দর্শক, আপনারা ওই আলোচনায় সরাসরি অংশ নিতে পারবেন, এজন্য টেলিভিশনের পর্দায় নম্বরে ফোন করতে হবে। এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। ফেব্রুয়ারি নয়, এ মাসেই দেশে আসছে অক্সফোর্ডের করোনার টিকার চালান। কারা পাবেন প্রথম ধাপে, কাজ করছে কমিটি। ভারতের তৈরি কোভ্যাক্সিনের পরীক্ষামূলক প্রয়োগের অনুমোদন। পদ্মা সেতুর কাজের মেয়াদ ফের বাড়ানো হলেও বাড়বে না খরচ, আশ্বস্ত করলেন প্রকল্প পরিচালক। সৌন্দর্য বাড়াতে সেতুর দুই প্রান্তে হচ্ছে 4টি স্তম্ভ। বর্ষার আগেই সরানো হবে রাজধানীর প্রায় 2200 কিলোমিটার কালভার্ট ও ড্রেনের ময়লা। খালের দায়িত্ব পেয়েই পান্থপথে দিনভর দক্ষিণ সিটির বর্জ্য অপসারণ। 2.5 বছর ধরে ঢাকা মেডিকেলের মর্গে পড়ে আছে মার্কিন নাগরিকের লাশ। দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেও ব্যর্থ পরিবার। মরদেহ ফিরিয়ে দিতে শিগগিরই আবেদন। এবং হৃদরোগে আক্রান্ত হয়ে কলকাতার হাসপাতালে ভর্তি সৌরভ গাঙ্গুলি। ধরা পড়েছে 3টি ব্লক। সুস্থতা কামনায় ক্রিকেটার, রাজনীতিকদের টুইট। দর্শক, শিরোনাম দেখছিলেন, মূল আলোচনায় যেতে চাই। বলছি আজকে আলোচনা শিরোনাম নতুন বছরের রাজনৈতিক বাস্তবতা। নতুন বছর মানে নতুন সম্ভাবনা, নতুন কর্ম উদ্দীপনা। আমাদের রাজনৈতিক নেতারা নতুন বছরের নতুন পরিকল্পনার কথা বলছেন, নতুন স্বপ্নের কথা বলছেন, নতুন আশার কথা বলছেন। এসব সহ রাজনীতির অন্যান্য সামাজিক বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। শুরুতে অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, আপনার সঙ্গে যুক্ত হতে চাই। যেটি শুরুতে বলছিলাম যে বিএনপি বলছে যে গণতন্ত্র অবরুদ্ধ। মূলত আপনারা গত কয়েক বছর ধরে এই কথাটি বলে আসছেন। নতুন বছরও বিএনপি এই দাবি করছে এবং বলছে যে মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই হবে এই নতুন বছরে। সেটি হচ্ছে আপনাদের আশা, এবং এই নতুন আশায় আপনারা যেটি বলছেন যে নতুন নির্বাচন চাই নতুন বছরে। তো এখন আমরা যেটি শিরোনাম করেছি রাজনৈতিক বাস্তবতা নতুন বছরের, তো 2018 সালের 30 ডিসেম্বর নির্বাচনটি হয়ে যাওয়ার পরে 2 বছর পেরিয়ে গেছে। তো এই 2 বছর ধরেই আপনারা সেই কথাটি বলে আসছেন। তো আজকে 2021 সালের বাস্তবতায় দাঁড়িয়ে যদি বলি, এটা কতটুকু বাস্তবসম্মত বলে আপনারা মনে করেন? ধন্যবাদ আপনাকে। যে কথাটা আমাদের পার্টি থেকে বলা হয়েছে যে আমাদের গণতন্ত্র অবরুদ্ধ এবং আমরা গণতন্ত্র উদ্ধারের লড়াইতে সামিল আছি এবং সর্বাত্মক লড়াই করে আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করব, এই হচ্ছে মূল জিস্ট। আপনি বলছেন 2 বছর ধরে বলে আসছি। একটা লোক যদি অন্ধ হয়ে হেঁটে যায় বা খোঁড়া একটা লোক, তাকে 2 বছর কেন, তার আমৃত্যু তাকে অন্ধই বলতে হবে। অন্ধর জায়গায় কখনো 2 বছরের আগে বলেছে অন্ধ, এখন কেন অন্ধ বলছেন, এটা কিন্তু বলা যাবে না। এখন মূল রাজনীতির বিষয়টা কি? গণতন্ত্র দুইভাবে হতে পারে। একটা হলো যে গণতন্ত্রের নির্বাচনী ব্যবস্থা, এটা একটা অংশ। আরেকটা হচ্ছে গণতান্ত্রিক সমাজ এবং গণতান্ত্রিক কাঠামো। অনেক দেশে আপনার একদলীয় শাসন আছে, যেমন চায়নায় কমিউনিস্ট পার্টি, রাশিয়ায় কমিউনিস্ট পার্টি, সেখানেও গণতন্ত্র আছে। সেটা হচ্ছে যে গণতন্ত্র হচ্ছে সে জায়গার ডিক্টেটরশিপ অফ দি প্রোলেটারিয়েট ক্লাস, এই কথা হলো কমিউনিস্ট পার্টির মূল কথা। কিন্তু কমিউনিস্ট কান্ট্রিগুলো যখন কমিউনিস্টিজম থেকে আরেকটু সোশ্যালাইজেশনের ভিতরে যায়, তখন জনগণের যে গণতান্ত্রিক অধিকারগুলো, সেই অধিকারগুলো নিশ্চিত হলো কিনা তাই। এখন গণতান্ত্রিক সমাজ বলতে আমরা কী বুঝি? যেমন বেকার যুবক চাকরি চায়, ভূমিহীন কৃষক জমি চায়, মানুষ স্বল্প মূল্যে সার, বিনামূল্যে পানি চায়, তারপরে আপনার অন্ন চাই, বস্ত্র চাই। এটা হলো গণতান্ত্রিক ব্যবস্থা। এবং সর্বোপরি হচ্ছে ন্যায় বিচার চাই। এবং এইগুলো নিশ্চিত করার জন্য কতগুলো গণতান্ত্রিক ইনস্টিটিউশন থাকে। এই প্রতিষ্ঠানগুলো কিছু সাংবিধানিক, কিছু রাষ্ট্রীয় প্রতিষ্ঠান।
সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে যেমন নির্বাচন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন, দুর্নীতি দমন কমিশন, এসবগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান আরও আছে। আর রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ মানে অর্গানগুলো আছে। এগুলো গণতন্ত্রের মানে পূর্বশর্ত হচ্ছে একটা দেশের গণমাধ্যম, সংবাদপত্র বা গণমাধ্যম কতটা স্বাধীনভাবে কাজ করছে, না গণমাধ্যম কাজ করতে পারছে না, তারা একটা বন্দী অবস্থা আছে, অথবা তারা কুক্ষিগত অবস্থা আছে, অথবা তারা মানে একভাবে তারা ব্যবহৃত আছে, বুঝতে হবে সেখানে গণতন্ত্র নাই। যে দেশে ন্যায় বিচার নাই, যেখানে প্রশাসন ঠিকমতো কাজ করতে পারছে না, যেখানে তদন্তকারী সংস্থা ঠিকমতো তদন্ত রিপোর্ট দিতে পারছে না, বুঝতে হবে সেখানে গণতন্ত্র নাই। যেখানে নির্বাচন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, এই সমস্ত মানে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ডিজঅর্ডার হয়ে পড়েছে, সেখানে গণতন্ত্র নেই। তো আমরা দুইটা দিক থেকে, একটা হলো যে নির্বাচন প্রক্রিয়া, যেহেতু আমাদের এখানে তো এটা তো হলো একটি গণতান্ত্রিক দেশ আমরা দাবি করি, সেই গণতন্ত্রের যে সূচকগুলো তার লেশমাত্র বর্তমানে নেই। অবরুদ্ধ কথা, তার মানে যে গণতন্ত্র আছে, একজন অবরোধ করে রাখছে, ব্যাপারটা তা নয়। আমি মনে করি যে অবরুদ্ধ তো বটেই, কিন্তু গণতন্ত্রের লেশমাত্র কোনো মানে পরিস্থিতি বাংলাদেশে নাই। এখন এই গণতন্ত্র নাই কেন, এবং গণতন্ত্র না থাকলে কি হয়, এটা অত্যন্ত কথাটা বারবার এটা উচ্চারিত হবে। যদি আপনি বলেন যে 2 বছর আগে বলছেন, আবার কেন বলছেন, এটা বলতেই থাকবো যতদিন এটা পরিস্থিতি চেঞ্জ না হবে। জি, ধন্যবাদ। আমি দাদা আপনার সঙ্গে আবার যুক্ত হচ্ছে, একটু আমাদের মাননীয় মন্ত্রীকে শুনি। মন্ত্রী, আপনি শুনছিলেন যে গণতন্ত্র অবরুদ্ধ নয়, গণতন্ত্রের লেশ মাত্র নেই, এটি অ্যাডভোকেট নিতা রায় চৌধুরী বলছেন। আর আমি একটি বিষয় দৃষ্টি আকর্ষণ করতে চাই, আপনাদের দলের সাধারণ সম্পাদক আজকে বলেছেন যে ইতিবাচক রাজনীতির চর্চা করবে বিএনপি, এটি তিনি আশা করেন। তো এখন আমার প্রশ্ন হচ্ছে আপনার কাছে, বিএনপি নেতিবাচক রাজনীতি কোথায় করছে, কেন মনে করছেন আপনারা এটি? ধন্যবাদ আপনাকে। এই প্রসঙ্গে জবাব দেওয়ার আগে আমি 1948 সনের 4 জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠা, আমি ছাত্রলীগের একজন কর্মী ছিলাম। সেই প্রেক্ষাপটে একেবারে শেষ মুহূর্তে এসে দাঁড়িয়ে আমি বাংলাদেশের ছাত্রলীগের সাবেক বর্তমান সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার কথা বলছি। গণতন্ত্র, বিএনপি ইতিবাচক রাজনীতি ফিরবে, এটা আমাদের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের প্রত্যাশা করেছেন। আপনার প্রশ্ন নেতিবাচকটা কোনটা, আমি আপনার কাছে প্রশ্ন করা ঠিক হবে না, আপনি অ্যাঙ্কর, যে বিএনপির ইতিবাচকটা কোনটা। বিএনপির রাজনীতি আমি একটু বলি, বিএনপির বেসিক রাজনীতি যেটা, সেটা হলো মুখে বলে মুক্তিযোদ্ধাদের দল, কিন্তু সংযুক্ত সঙ্গে স্বাধীনতা বিরোধীরা। এটা কি ইতিবাচক রাজনীতি? নিশ্চয়ই না। নির্বাচনে তিনি বয়কট করতে পারেন, তিনি বলেন বয়কট না, নির্বাচন প্রতিহত করব। পেট্রোল বোমা দিয়ে মানুষ পুড়িয়ে সারা দেশটাকে বার্ন ইউনিটে পরিণত করেছিল। এটা কি ইতিবাচক রাজনীতি? নিশ্চয়ই না। বিএনপি বলে তারা এগুলো করেন, এগুলোর দায় তাদের না। বলছি যে যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য আমরা প্রক্রিয়া করলাম, তারা বলে যে না, এরা রাজনৈতিক বন্দী, এদের ছেড়ে দিতে হবে। বেগম খালেদা জিয়ার বক্তৃতা, এটা কি ইতিবাচক রাজনীতি? পার্লামেন্টের মির্জা ফখরুল ইসলাম আলমগীর অত্যন্ত ভদ্রলোক, ভালো মানুষ, নির্বাচিত হয়ে আসছে, তাকে পার্লামেন্টে যেতে দেয় না, এটা কি ইতিবাচক রাজনীতি? তাদের দলের নমিনেশন, এক সিটে 3 জন 4 জনাকে নমিনেশন দিয়ে শেষ পর্যন্ত কে ইলেকশন করবে আগাগোড়া নেই। এটা আবার পার্টি যে কজন নির্বাচিত হলো, সেই সময় গয়েশ্বর চন্দ্র রায় এবং অন্যান্যরা তারা বললেন যে কোনোভাবেই যারা পার্লামেন্টে যাবে তারা জাতীয়তাবাদী শক্তি নেই, করা হবে, ওই করা হবে। তারা পার্লামেন্টে চলে গেল, তাদের কোনো ব্যবস্থা নিল না তাদের বিরুদ্ধে। এটা কি ইতিবাচক রাজনীতি? আইনের শাসনের কথা কি ইতিবাচক রাজনীতিতে? তাদের আমলে বঙ্গবন্ধুর খুনের বিচার করা যাবে না, জেল হত্যার বিচার করা যাবে না, যুদ্ধাপরাধীদের বিচার করা যাবে না, এই সংক্রান্ত ইনডেমনিটিটা তারা দিয়েছে। বেসিক্যালি 1979 সালের 9 এপ্রিল জিয়াউর রহমানের স্বাক্ষরে ইনডেমনিটি অর্ডিন্যান্সকে আইনে পরিণত করা হয়েছে। এটা কি ইতিবাচক রাজনীতি? অবশ্যই ইতিবাচক রাজনীতি না। বিগত নির্বাচনের পূর্বে বেগম খালেদা জিয়ার দুর্নীতির দায়ে সাজা হয়েছে, তারেক রহমানের সাজা হয়েছে। এই দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত ব্যক্তির হাইকোর্টেও সাজা বহাল থেকেছে, তাকেই নেতা মেনে ওনারা বলতেছেন দুর্নীতির বিরুদ্ধে আমরা জিহাদ করতেছি। এটা কি ইতিবাচক রাজনীতি? আবার দলের নেতৃত্বে নিয়ে আসলেন ডক্টর কামাল হোসেনকে কোথাও থেকে ইলেকশন করালেন না। আমি বুঝি না কিসের ইতিবাচক আর কিসের নেতিবাচক। নেতিবাচকটা হলো রাজনীতির পঙ্কিল পথে, অন্ধকার পথে বিএনপি রওনা করে মানুষের প্রয়োজনে যে সকল ইস্যু আসতে হবে, সরকারের বিরুদ্ধে সমালোচনা করার অনেক ক্ষেত্র আছে, দেশের ডেভেলপমেন্টে অনেক ক্ষেত্র আছে, সেটা করে না। ভালো জিনিসকে অ্যাপ্রিসিয়েট করতে হয়, সেটা নাম ইতিবাচক রাজনীতি। যেমন ওনারা বলছিলেন পদ্মা সেতু করা যাবে না, আমরা করিয়েছি নিজেদের টাকায়, এটাকে থ্যাঙ্কস জানানো উচিত ছিল, সেই ইতিবাচক জায়গায় ওনাদের নেই। বেগম খালেদা জিয়ার 2টি কোর্টে সাজা বহাল হয়েছে,
আমরা তাকে বাসায় থাকার সুযোগ দিয়েছি, একটু থ্যাঙ্কস জানাবে, এই ইতিবাচক রাজনৈতিক মানসিক অবস্থা ওনাদের নাই। কাজে আমাদের ওবায়দুল কাদের সাহেব যেটা বলছেন সেটা যথার্থ, যে অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টি না করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় মানুষের কথাগুলি নিয়ে সামনের দিকে যদি বিএনপি এগিয়ে আসে, তাহলে ইমেজ সংকট, যে ভয়াবহ ইমেজ সংকটে বিএনপি আছে, সেখান থেকে তাদের একটা উত্তরণ হবে, এটা আমরা আশা করি। জি, আর নিতাইদা বলছেন যে সাংবিধানিক এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো কাজ করতে পারছে না। এই সাংবিধানিক এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কাজ করছে বিধায় কিন্তু আজকে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে না। আমি যেমন বলি, বঙ্গবন্ধু হত্যার বিচার করেছি, যুদ্ধ অপরাধীদের বিচার করেছি, বুদ্ধিজীবী হত্যার বিচার করেছি, নারায়ণগঞ্জের 7 খুনের বিচার করেছি, বিডিআর কিলিং এর বিচার করেছি, টঙ্গীর আহসানুল্লাহ মাস্টার, নাটোরে মমতাজ, খুলনার মঞ্জুরুল ইমাম, শাহ এস এম কিবরিয়ার অনেক বিচার প্রক্রিয়া আমরা এগিয়ে গেছি। আর তারা খোদ জিয়াউর রহমান হত্যাকাণ্ডের বিচার করে নাই। এই বিচার ব্যবস্থাটাকে তারা ধ্বংস করেছিল। একটা জেলা বিএনপি সভাপতি কাজী এটি মনোয়ার, তাকে এনে সুপ্রিম কোর্টের বিচারপতি করছিল। আমরা বলছি এই একটা ইলেকশন কমিশনের কথা, যদি আমার শ্রদ্ধ নিতাই রায় চৌধুরী বলছেন, এই ইলেকশন কমিশনকে কিন্তু একসময় ওনারা থ্যাঙ্কসও দিছিলেন, যখন অনেক জায়গায় বিজয়ী হয়েছিলেন তখন কিন্তু থ্যাঙ্কস দিছিলেন। ওনারা কিন্তু একবারও ভুলে বলেন না যে বিচারপতি সাদেক মাগুরার কি কাজ করেছিল, বিচারপতি এম এ আজিজ তিনি কি ভয়াবহ ঘটনা ঘটিয়েছিলেন, ইলেকশন কমিশন 111-এর সময় কীভাবে বিএনপিকে খণ্ড বিখণ্ড করে সাইফুর রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মেজর হাফিজকে ভারপ্রাপ্ত মহাসচিব করে চিঠি ধরাই দেওয়ার মতো ঘটনা ঘটিয়েছিলেন। এই জাতীয় ইলেকশন কমিশন নিয়ে কিন্তু ওনারা সমালোচনা করেন না। সমালোচনা করেন, আমি বলি না যে ইলেকশন কমিশন 100% সঠিক করতেছে, কিন্তু বাংলাদেশে একটা ভালো কাজ করতে গেলে কিন্তু ক্ষমতায় যারা থাকি, ক্ষমতার বাইরে যারা থাকি, বা যারা পার্টিসিপেটরি রাজনীতি করে, তাদের কিন্তু সম্মিলিত সহযোগিতার দরকার। সেই সহযোগিতাটা ওনারা করছেন। পুলিশের কথা যদি বলেন যে সকল প্রতিষ্ঠান কাজ করছে না, আমি ধরে নেই পুলিশের কিছু লোক খারাপ কাজ করছে, আমি একমত হব, কিন্তু এই কথাও সত্য, এই করোনাকালীন সময় পুলিশের যে ভূমিকা, এটাকে ধরতে হবে। আবার এটাও মনে রাখতে হবে, 21 আগস্টের গ্রেনেড হামলাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য পুলিশের আইজিপিকে, ডিজিএফআই এর প্রধানকে, এনএসআই এর প্রধানকে কিভাবে ব্যবহার করা হয়েছিল, এই জঘন্যতম ঘটনা কিন্তু আমরা করি না, বরং তাদের বিচার করেছি। 10 ট্রাক অস্ত্র মামলার সঙ্গে পুলিশ এবং স্বরাষ্ট্রমন্ত্রী কিভাবে ব্যবহৃত হয়ে গেছিল, তাদের মৃত্যুদণ্ড হয়েছে, আমরা কিন্তু এটা করি না। এই জন্য বলছি যে পুলিশকে, তাকে ইন্ডিপেন্ডেন্টলি আমরা কাজ করতে দেই। হয়তো পুলিশ প্রক্রিয়াগত জনিত কারণে সবসময় সঠিক কাজ করতে পারেনি, কথা আমি বলবো না, কিন্তু যেভাবে তারা ক্ষমতার অপব্যবহার করে এই সকল প্রতিষ্ঠানকে ব্যবহার করেছিলেন, সেইভাবে কিন্তু আমরা কোথাও ব্যবহার করছি না। জি, ধন্যবাদ আপনাকে। আপনার সঙ্গে যুক্ত হবো। অজয় দা, শুনছিলেন আমাদের সঙ্গে কথা বলছিলেন দুজন আইনজীবী এবং দুটি দলের দুজন নেতা। আমরা আলোচনা শিরোনাম করেছি নতুন বছরের রাজনৈতিক বাস্তবতা। তো এখন বিএনপি এবং আওয়ামী লীগ গত কয়েক বছর ধরে যে বক্তব্য দিয়ে আসছে, নতুন বছরে মোটামুটি একই রকম বক্তব্য পাচ্ছি, একই রকম আশাবাদ, একই রকম সম্ভাবনা এবং একই রকম স্বপ্নের কথা তারা বলছেন। তো নতুন বছরে আপনার কি প্রত্যাশা দাদা? আমাদের এই প্রচলিত রাজনৈতিক ব্যবস্থায় আপনার কি আশা করেন? আমাদের এই বছরে অনেকগুলো, মানে এই বছর যদি ধরি, আমাদের অনেকগুলো চ্যালেঞ্জ আছে। কিন্তু রাজনীতি যদি দলীয় রাজনীতি ধরি একরকম, কিন্তু সামগ্রিক রাজনীতি যদি ধরি অনেকগুলো বড় চ্যালেঞ্জ আছে। যেমন করোনায় বিশ্ব অর্থনীতির টাল অবস্থাতেও বাংলাদেশ কিন্তু নিজের অবস্থান সংহত রাখতে পেরেছে যথেষ্ট, এটা বিশ্ববাসী বলছে আর কি। হ্যাঁ, কাজী এইটাকে আরো এক ধাপ এগিয়ে নেওয়া, সেইটা কিন্তু হবে বড় চ্যালেঞ্জ। এবং সেটাই আমি মনে করি সরকারি দল, বিরোধী দল, সরকারের বাইরে থাকা সরকারের সমর্থক দল, কিংবা কোনো সক্রিয় রাজনৈতিক দল করে না কিন্তু দেশ উন্নয়ন অবদান রাখতে চায়, সবাইকেই কিন্তু ভূমিকা রাখা প্রয়োজন বলে মনে করি। এইখানে মানে কারো কোনো দলের, ব্যক্তি কিংবা গোষ্ঠীর এমন কোনো কাজ করা যাবে না যাতে আমরা অর্থনীতির যে জায়গাটা ধরে রেখেছি করোনা কালের মধ্যেও, সেইটা বিন্দুমাত্র ব্যাহত বিঘ্নিত হয়। তাহলে পরে হবে যে একেবারেই দেশের সর্বনাশ করা, এইটার সমতুল্য কাজ হবে। যেমন 71-এ একদল লোক বাংলাদেশ স্বাধীনতা সংগ্রাম করছে, রক্ত দিচ্ছে, লাখ লাখ তরুণ থেকে শুরু করে শিশু, বৃদ্ধ, নারী, হ্যাঁ, সেই সময় যারা বিরোধিতা করেছে, এরকম কাজ হবে। কিন্তু যদি এই অর্থনীতি, তার যে এই যে শিক্ষা প্রতিষ্ঠানে বড় ধরনের চ্যালেঞ্জ, ছাত্রছাত্রীদের আমরা পড়াশোনা ঠিকভাবে করাতে পারছি না, এই জায়গাটা হবে সব দল মতের ঊর্ধ্বে উঠতে হবে। কিন্তু টিকা ইনজেকশন
ভ্যাকসিন আসতেছে বলতেছেন, আপনারা নিউজে বললেন, এইটা হবে বড় চ্যালেঞ্জে, মানে সঠিক লোকের হাতে। আমরা দেখেছি যে আধা কেজি 1 কেজি চাল আত্মসাৎ করার মতো জনপ্রতিনিধি নামধারীরা আমাদের দেশে আছে। করোনায় আমরা এই শাহেদ বা সাবরিনা এদের অপরাধ অপকর্ম আলোচনা করছি, কিন্তু বড় বড় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কোম্পানি নিজেদের দাবি করে, তারা কিন্তু একেবারেই মানে অগ্রহণযোগ্য অতি নিম্নমানের কিংবা বিষাক্ত স্যানিটাইজার বাজারজাত করেছে মাসের পর মাস। সেগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করি না। ধনবান শ্রেণীকে অনেকগুলো সুবিধা কিন্তু রাষ্ট্রীয়ভাবে দিয়েছে, উৎপাদনমূলক কর্মকাণ্ড, চাকরি, কর্মসংস্থান এগুলো বজায় রাখার জন্য। রেজা সাহেব এগুলো খুব ভালো বলতে পারবেন। 1,20,000 কোটি টাকার মতো প্রণোদনা, সেই প্রণোদনা যারা পেয়েছে তারা কিন্তু পুরোটা জনস্বার্থে ব্যবহার করতে চায় না, বরং এখনো অতি মুনাফা, সেটা চাল দিয়ে হোক, পেঁয়াজ নিয়ে হোক, এই ব্যাংকে টাকা ফেরত না দেওয়ার মানে অশুভ অগ্রহণযোগ্য তৎপরতা হোক, সেই জায়গাগুলোও কিন্তু আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। এবং এইগুলো রাজনৈতিক দলের জন্য আমি মনে করি পারস্পরিক দোষারোপের পরিবর্তে এই জায়গাগুলোতে বেশি মনোযোগ দেওয়া উচিত। জি দাদা, ধন্যবাদ। আপনি আমাদের সঙ্গে থাকুন, আপনার সঙ্গে আবারও যুক্ত হবে অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। আপনি যে কথাগুলো বলছিলেন যে প্রতিষ্ঠান কাজ করছে না, সাংবিধানিক হোক আর রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হোক, মাননীয় মন্ত্রী অ্যাডভোকেট সম রেজাউল করিম বলছেন কাজ করছে, আর কাজ করছে বলেই এখন দেশের উন্নয়ন হচ্ছে। আমি আপনাকে একটা কথা বলতে চাই, সেটা হলো যে যদি আওয়ামী লীগ, বিএনপি বা অন্য রাজনৈতিক দলের অতীত নিয়ে আলোচনা করতে হয়, তাহলে আমরা সেই অতীত নিয়ে অবশ্যই আলোচনা করতে পারি এবং ঘন্টার পর ঘন্টা আলোচনা করা যাবে, মানে অসুবিধা নাই। আমরা বর্তমান সময়ের মানে সমকালীন সময়ের যে রাজনীতি অর্থনীতির যে বিষয়টি, সেইটা নিয়ে আমরা কথা বলতে চাই। এবং ওনারা সবসময়ই মানে আমাদের প্রতিপক্ষ আওয়ামী লীগের নেতারা সবসময়ই কথা নিয়ে চলে যান পেছনে, কিন্তু সেই পেছনের জবাবগুলো তো নিশ্চয়ই আমরা জানি। সেই জবাবগুলো যদি দিই তাহলে সময় নষ্ট হয়ে যাবে। তারপরও দু একটা কথা জবাব দিতে হবে, আমি পরে দেব। আমি যে কথাগুলো বলতে চাচ্ছিলাম, অজয়দার বক্তব্য শুনলাম, অজয় দাশগুপ্ত। অজয়বাবু আমাদের মানে সমসাময়িক সময়ের মানুষ। আমরা ঢাকা ইউনিভার্সিটিতে আমরা একই সময়ে, উনি নিশ্চয়ই মানে ওনার মনে আছে যে আমাদের একটা ইয়েও ছিল। তো যাই হোক, উনি ভালো একজন গবেষক, ভালো একজন লেখক, চিন্তাবিদ, সব দিক দিয়েই তার একটা মানে যথেষ্ট মানে গ্রহণযোগ্য ভূমিকা আমাদের দেশে আছে। এখানে মানে রাজনীতি হচ্ছে অর্থনীতির নির্যাস। পলিটিক্স ইজ দ্য কনসেন্ট্রেটেড এক্সপ্রেশন অফ ইকোনমি। যদি আমরা এখান থেকে ধরি, তাহলে দেশের যে অর্থনীতি, যেটা উনি অজয়বাবু যেটা ইঙ্গিতে মানে কিছুটা বলে গেলেন, এই যে প্রণোদনা, করোনাকালীন সময়ে প্রণোদনা দেওয়া হলো, এই প্রণোদনা কাদেরকে দেওয়া হলো, কারা পেল? অর্থাৎ ওই সমস্ত লুটেরা, যে সমস্ত ব্যাংক ডাকাত, ব্যাংক লুটেরা, সেই শ্রেণীর মানুষকে, যারা মানে তাদের ওই ইয়ে দেওয়া লাগবে না, ক্লাসিফাইড হলেও তাকে সময় দেওয়া হলো, তাকে মানে ঋণ শোধ করতে হবে না, পরিশোধ করতে হবে না, এই সুযোগগুলো তারা পেল। এবং এই দেশে আপনার মানে 10 লক্ষ কোটি টাকা বিভিন্ন গবেষকদের মানে ইয়েতে এসছে, এটা আমাদের কথা না, এই দেশ থেকে পাচার হয়ে চলে গেছে। কারা পাচার করলো এই জায়গাটা খুঁজে দেখতে হবে। ওই যে অর্থনীতির রাজনীতি, এটা আমি বোঝার চেষ্টা করেন। রাজনীতি আমি আগেই বলেছি, ইট ইজ দি কনসেন্ট্রেটেড এক্সপ্রেশন অফ ইকোনমি। এই যে এখান থেকে রাজনীতির রিলেটটা কি? তারপরে আপনার দেখবেন যে ওই গ্যান্ডেরিয়া এক বাসায় 35 কোটি টাকা পাওয়া গেল, ক্যাসিনো মানে খেলাটা নিয়ে 35 কোটি টাকা। তারা কারা? আওয়ামী লীগের নেতা। ওই যে এক বালাখানা বানায় নিল ওয়েস্টিন হোটেলে এক মানে মহিলা, যে যুবলীগের নেত্রী, সেখানে ছবি দেখা যাচ্ছে, মন্ত্রীরা যাচ্ছেন, এমপিরা যাচ্ছেন, সবাই সেখানে যাচ্ছে, হ্যাঁ, সবাই সেখানে যাচ্ছে। তো অতএব মানে সবার সাথেই তার মানে দহরম মোহন ইত্যাদি হাজার হাজার কোটি টাকা সে বিভিন্নভাবে লুণ্ঠন করেছে। এই যে সম্রাটকে সম্রাট, এরা কি আগে জানতেন না? আওয়ামী লীগের নেতারা, মন্ত্রীরা কি জানতেন না? নিশ্চয়ই জানতেন। এই যুবলীগের সম্রাটকে, যুবলীগের ওই মানে ইয়েকে আপনার ওই যে কী বলে, ওই যে আপনার
শামীম শামীমকে জি কে শামীম। হ্যাঁ জি কে শামীম। জি কে শামীমকে এবং ফরিদপুরের ওই যে সে ছাত্রলীগ যে 2000 কোটি টাকা পাঠালো সেকে, ওই যে প্রধানমন্ত্রীর বিআই মানে তার সাথে যে প্রায় 100 জনের যে এখন ব্যাংক অ্যাকাউন্টটাকে জব্দ করা হয়েছে এবং তারা যে ব্যাপক লুটপাট করে দেশের বাইরে পাচার করেছে এটা জানেন। অথবা আজকে সরকার আওয়ামী লীগ এবং লুটপাট, আওয়ামী লীগ এবং দুর্নীতি সমর্থক হয়ে গেছে। এটা সমর্থক শব্দ। এই লুটপাট, এই দুর্নীতি, এটাকে যদি চলমান রাখতে হয়, কারণ এইটার ক্ষমতা ছাড়া উপায় নেই, কারণ ওনারা বাঘের পিঠে বসে আছেন। ক্ষমতা ছাড়তে গেলেই সর্বনাশ। অতএব ক্ষমতাকে আঁকড়ে রাখার জন্যে এই দিনের বেলা ভোট হবে, সব দিনের বেলা ভোট হবে, আওয়ামী লীগের নেতা কর্মীরা যাবে পিটায়ে বিরোধী দলকে বের করে দেবে, ওনারা বুথ দখল করবেন, ঠিক আছে, সেটা কত সাহস পাননি। ওনারা আগের দিন রাত্রির বেলা ভোট কেটে নিলেন। ভোট কাটলো কারা? প্রশাসনের লোকজন, এই পুলিশ, এই আপনার প্রশাসন। কারণ এটা তো আমার চোখের সামনে হয়েছে, আমি নিজে ক্যান্ডিডেট ছিলাম, আমরা চোখের সামনে দেখেছি কি ঘটনাগুলো ঘটছে এবং সেইভাবে নিল। আজকে বলেন দেখি, বাংলাদেশের জনগণকে আমি সাক্ষী রেখে বলি, বাংলাদেশে কি বিএনপি 5টা আসন পাওয়ার মতো দল? বিএনপি 5টা পেতে পারে? বিএনপি 5টা পেতে পারে না। তারপরে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে কিভাবে ভেঙে দেওয়া হয়েছে, কিভাবে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, কিভাবে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, কিভাবে আইন প্রয়োগকারী অন্যান্য সংস্থা, কিভাবে নির্বাচন কমিশন নিজেই বলছে দেশে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। উনি কতগুলো কথা বলছেন, জবাব দেবো। এখন এই পরিস্থিতির থেকে উত্তরণ কি? উত্তরণে একমাত্র গণতান্ত্রিক মানে একটা সুষ্ঠু নির্বাচন এবং গণতান্ত্রিক অবস্থা। গণতান্ত্রিক সেই জন্য বলতে গণতন্ত্রের লেশমাত্র নাই। এই দেশটা সর্বনাশের অতল গহ্বরে চলে যাচ্ছে, এটা অতলান্তিক সমুদ্রে নিমজ্জিত হতে চলেছে। আজকে দেশে আপনার সমস্ত শিল্প কারখানা এখানে বন্ধ হয়ে যাচ্ছে। আপনি জানেন জুট মিলগুলোতে তালা দিয়ে দেওয়া হয়েছে, সেগুলো বন্ধ হয়ে গেছে। আজকে আপনার 6000 কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ বন্ধ হয়েছে। আজকে আপনার টেক্সটাইল মিলগুলো বন্ধ হয়েছে। হ্যান্ডলুম তো প্রায় নিশ্চিহ্ন হয়ে যাওয়ার মতো, জাদুঘরে চলে যাওয়ার মতো অবস্থা হয়েছে। এদেশে কর্মসংস্থান নাই। গ্রামে গঞ্জে কৃষকরা, আজকে আপনি যে 1 লক্ষ মানে 100 লক্ষ কোটি টাকা প্রণোদনা দিলেন, যেটা অজয়বাবু বললেন, এই টাকাটা যদি আপনার কৃষকদের মাঝে দেওয়া হতো ঋণ হিসাবে, আজকে আপনি দেখেন যে কৃষকরা মানে ঋণ পাচ্ছে না, ব্যাংক ঋণ পায় না, কারণ সেখানে ব্যাংক তাকে লোন দেয় না। সেখানে তারা কি করতে হয়, তারা সুদে মহাজনদের কাছ থেকে, গ্রামে গঞ্জে সারা বাংলাদেশে আবার সুদখোর মহাজনরা তারা প্রতি শতকরা 12 টাকা প্রত্যেক মাসে তার নেয়। শতকরা 10 টাকা 12 টাকা প্রত্যেক মাসে 1 লক্ষ টাকা দেবে, মাসে তার 10,000 টাকা দিতে হবে। এইভাবে তাহলে বছরে 120% এইভাবে নিঃস্ব হয়ে যাচ্ছে গ্রামের কৃষকেরা। তারা যে ধান উৎপাদন করে, উৎপাদনের খরচও তাদের হয় না। এবং তারা যে লিজ নেয় জমি, সেটা দেখেন মানে 1 শতক জমি লিজ নেয় 400-500 টাকা দিয়ে। তারপর তার উৎপাদন খরচ সবকিছু নিয়ে গরিব কৃষকদের কি অবস্থা, ক্রমে ভূমিহীন হচ্ছে মানুষ, ভূমিহীন হচ্ছে। আপনার বিষয়গুলো আমলের আমি বলছি যে আওয়ামী লীগ যেটি বলে যে কর্মসংস্থান বেড়েছে, বেকারত্বের হার কমেছে, দারিদ্র্য কমেছে এবং বিভিন্ন সুযোগ দেখে তারা এটার গলাবাজি করে তো লাভ নাই। এই গলাবাজি করতে করতে একবার বাকশাল করতে হয়েছিল। এই গলাবাজির কারণেই বাকশাল সৃষ্টি হয়েছিল। এবং এই গলাবাজি ওনাদের এখন এক দল ছাড়া পথ নাই, আইন করে সেই দিকে ওনাদের। ধন্যবাদ। যুক্ত হবো মাননীয় মন্ত্রী, আপনি বলবেন সঙ্গে আমি আপনার আগের কথা থেকে একটি প্রশ্ন করতে চাই আপনাকে। আপনি যদি বলছেন যে দুটি কোর্টে সাজাপ্রাপ্ত হওয়ার পরও আপনারা বেগম জিয়াকে বাসায় থাকার সুযোগ দিয়েছেন, এই কথাটাই বিএনপি বলে, সেটি হচ্ছে যে এই জায়গাতেই তারা বলে যে আদালতের উপর হস্তক্ষেপ। কেন বলে তারা? বিএনপি বলে যে আদালতের উপরে হস্তক্ষেপের কারণেই বেগম জিয়া বারবার জামিন প্রত্যাখ্যাত হয়েছে এবং শেষ পর্যন্ত আপনারা নির্বাহী আদেশেই যখন বেগম জিয়াকে জামিন দিয়েছেন, তার মানেই হচ্ছে এর আগে আপনারা আদালতকে প্রভাবিত করে রেখেছিলেন। আপনারা দুজন প্রতিনিধি আইনজীবী, এটা বিএনপির সবাই বলেন, বিএনপির মহাসচিব বলেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, বিএনপির বেগম জিয়ার আইনজীবী প্যানেলে যেসব আইনজীবীরা আছেন তারা সবাই বলেন। আমরা দুইজনই সুপ্রিম কোর্টে বিএনপি হচ্ছেন। আমি বলি না, আমি একটু শেষ করি, আপনি যে টাইম নিয়েছেন তাহলে আর আমি মোটে সময় পাবো না। এটাও গণতান্ত্রিক বিষয়। বেগম খালেদা জিয়ার পরিবার মানবিক কারণে যখন দেখছে যে তার দল টোটালি ফেল করছে, বিখ্যাত লয়ার এনগেজ করার পরেও, খন্দকার মাহবুব হোসেন বিএনপির ভাইস চেয়ারম্যান, আপনি দেখুন ওনার একটা ইন্টারভিউ আছে, আপনাদের ফুটেজও পাবেন, উনি বলছেন যে আইনি লড়াই করে বেগম খালেদা জিয়াকে মুক্ত করা যাবে না। আমার কাছে মনে হয়েছে এইটা বলেছেন, আগে পরেও কিছু কথা আমি একটু কথা বলি। জি, এটার দ্বারা আমার কাছে মনে হয় যে উনি বিখ্যাত ক্রিমিনাল লয়ার, উনি বুঝতে পারছেন যে এই মামলায় যে ম্যাটেরিয়াল আছে, সাক্ষ্য প্রমাণ আছে, এই
আইনগতভাবে তার খালাসের কোনো সুযোগ নাই। আচ্ছা। এখন বিএনপি ফেল করার পরে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা তার হৃদয়টা হিমালয়ের মতো, তিনি অনুকম্পা দেখিয়েছেন, তিনি মহানুভবতা দেখিয়েছেন। তিনি কি শুধু এখানে মহানুভবতা দেখিয়েছেন, পৃথিবীর ইতিহাসে রেকর্ড আছে কেউ জেলের ভিতরে থাকলে তার সেবা শুশ্রূষার জন্য নির্দোষ একটা ব্যক্তিরও জেলের ভিতর দেওয়া যাবে। উনিও তো জেলে গেছেন আমার ধারণা। তাকেও তো আমি জেলে বহুবার, দেওয়া হয়েছে। আমি একটু বলি, বহুবার আমিও গেছি জেলের ভিতর। তো আমরা কোনো আর্দালি পাইনি বাইরের থেকে, ফাতেমাকে পর্যন্ত দেয়া হয়েছে যে সেবা শুশ্রূষা করার। এই মহানুভবতাকে গ্রহণ করার মতো ঔদার্য বিএনপি নাই, সেই জন্য এইসব কথা বলে। আর খালেদা জিয়াকে দেওয়ার পরে, তার বাসায় যাওয়ার পরে বোধহয় বিএনপির কিছু নেতাদের মনে হয় কষ্ট হচ্ছে, বেগম জিয়া বাইরে কেন, তাহলে ইচ্ছা মতো বোধহয় সব কিছু করতে পারতেছে না। এখন কি তারা চায় যে শেখ হাসিনার যে মহানুভবতা ছিল এটা উইথড্র করে বেগম জিয়া আবার জেলখানায় চলে যাক? এটাও চায় কি না? কারণ ষড়যন্ত্র বিএনপির ভিতরে আছে, বিএনপির নেতারাও বলেন যে ষড়যন্ত্র দলের ভিতরে, এরকম আছে কিনা এটা আমার সংশয়। দ্বিতীয় হচ্ছে, আমার শ্রদ্ধেয় নিতাইরা চৌধুরী অনেকগুলো প্রসঙ্গ নিয়ে আসছেন। আমি ছোট ছোট কয়েকটা প্রসঙ্গ বললেন যে সমকালীন বিষয় নিয়ে আলোচনা করতে হবে, এর বাইরে যাওয়া যাবে না উনি বলছেন। সমকালীন বিষয় যদি যাই বলি, তাহলে করোনাকালীন সময়েও 2% প্রণোদনা দেওয়ার কারণে, মানে বিদেশ থেকে যারা বৈধ চ্যানেলে টাকা পাঠাবেন তার টাকার সঙ্গে 2% গভর্নমেন্ট দিয়ে দেবে। এর কারণে মানুষ হুন্ডিতে না পাঠিয়ে সরাসরি টাকা পাঠাচ্ছে। আজকে বৈদেশিক মুদ্রা রিজার্ভ বাংলাদেশের ইতিহাসে রেকর্ড করেছে। দ্বিতীয় হচ্ছে, আমাদের ব্যাংকের যে রিজার্ভটা সেটাও অভাবনীয়ভাবে এসেছে। সাম্প্রতিককালের কথা বলছেন, করোনায় আমাদের ওয়ার্ল্ডের ভিতরে 20তম অবস্থান এবং এশিয়ার ভিতরে প্রথমতম অবস্থানে আনছি করোনা সহনীয়তার জায়গায় ব্যবস্থাপনার ক্ষেত্রে। আজকে আপনি নিউজই পড়ছেন যে বাংলাদেশে করোনার টিকা আসতেছে এই মাসেই, এটা হলো সমকালীন ব্যবস্থাটা। তারপর অর্থনীতির চাকাকে আমরা সবল রেখেছি। বাংলাদেশের যত ডেভেলপমেন্ট প্রজেক্ট আছে, পদ্মা সেতু থেকে শুরু করে কর্ণফুলী নদীর নিচে যে টানেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সমস্ত কিছু আমরা কন্টিনিউ করছি। কাজে অর্থনীতি কোথাও স্থবির হয়ে পড়েনি। 1,40,00,000 লোকের ভাতা বন্ধ করছে আমেরিকা। আমি ডাটা দিয়ে বললাম 1,40,00,000 লোকের ভাতা বন্ধ করছে আমেরিকা। আর শেখ হাসিনা ভাতা যারা পেতেন তাদের তো দিছেনই, তৃণমূল পর্যায়ে মন্দিরের পুরোহিত, মসজিদের ইমাম, যারা জুতা পালিশ করার থেকে শুরু করে নিম্ন মধ্যবিত্ত সকলকে মোবাইল ফোনে বিকাশের মাধ্যমে তাদেরকে টাকা দেওয়া হয়েছে। দেশে একটা লোক না খেয়ে মরে নাই। এটা হলো সমকালীন রাজনীতির কথা। সেই টাকা নিয়ে দুর্নীতির গন্ধ ছড়িয়ে, না, এই দুর্নীতির গন্ধ নামক একটা শব্দ সস্তা প্রবাদ আছে, যার মোবাইল নাম্বার তিনি পাচ্ছেন এটা নিয়ে দুর্নীতি। এটা হলো বিএনপি একটা করতো না, তাকে আর কিছু নয় গলাবাজি, বলতো পদ্মা সেতুতে দুর্নীতি ষড়যন্ত্র হচ্ছে। পরে কানাডিয়ান কোর্ট রায় দিয়ে বলছেন যে ষড়যন্ত্রের কথা যারা বলছে সেই বেগম জিয়া এবং তার সঙ্গে যারা সাহায্য করতেছেন এরাই বাংলাদেশের করাপ্টেড গ্রুপ। বিএনপির গলাবাজি করা ছাড়া কিন্তু বেসিক্যালি অন্য কিছু নাই। সেই পদ্মা সেতু কিন্তু নির্মিত হয়েছে, সেখানে কোনো ষড়যন্ত্র কানাডিয়ান কোর্টেও প্রমাণিত হয় নাই, বাংলাদেশের কোর্টে প্রমাণিত হয় নাই। বাংলাদেশে আমরা প্রণোদনা দিলাম বিকাশের মাধ্যমে, এনআইডি ধরে একটা লোককে মিস কোনো পার্সনের কাছে যায়নি, কোনো রিপোর্টিং কোথাও হয়নি। কিছু কিছু একই নামের মোবাইল ছিল, কারেকশন করে যাদেরটা তাকেই দেওয়া হয়েছে, কারণ গ্রামের অনেকের মোবাইল ছিল না, হয়তো মেম্বারের নামে দিয়েছিল। আমরা কিন্তু পার্সন কনসার্নের বাইরে দিইনি। আরটা বলছেন দুর্নীতির বিরুদ্ধে অভিযান। এখন হয় কি, চোর ধরার পর যদি আমাদের অভিযুক্ত করা হন, বিএনপি আমলে তারেক রহমান হাওয়া ভবন খুলে লুৎফুজ্জামান বাবর সহ অন্যরা যে কুকর্ম করছিল, শেখ হাসিনা তো এটা করতে দেন না। তিনি রূপমদের ধরেন, তিনি গ্যান্ডারিয়া লোকদের ধরেন, তিনি সম্রাটকে ধরেন, তিনি পাপিয়াকে ধরেন। এখন ধরাটা কি অপরাধ হয়ে গেছে নাকি ওটা আমরা চেপে গেলে বিএনপির মতো সেইটা হতো? এখন ধরার কারণে কি সমালোচনার মুখোমুখি আমাদের হতে হবে? আর দেশটাকে মহা সর্বনাশের গহ্বরে নিয়ে গেছে, এইরকম একটা কথা বলছেন। ওনার সব পয়েন্টে জবাব দিতে গেলে সময় লাগবে। আমার কাছে মনে হয় কি, একসময় দেশে প্রসিদ্ধ রাজনৈতিক দল ছিল মুসলিম লীগ। মুসলিম লীগ ছাড়া কেউ ছিল না। মুসলিম লীগরে এখন বাটি চালান দিয়ে খুঁজে পাওয়া যায় না। আবার একটা সময় কিন্তু বাংলাদেশে ন্যাপ মুজাফফর বিশাল একটা দল ছিল, কিন্তু যেভাবে সাংগঠনিকভাবে এগোতে পারেনি। আজকে কিন্তু সেই অবস্থা তাদের নাই প্রগতিশীল রাজনীতি করার সময়। একসময় জাসদে সয়লাভ হয়ে গেছে দেশ, আজকে কিন্তু জাসদ খণ্ড বিখণ্ড হয়ে যাচ্ছে। আর বিএনপি খণ্ডগুলো সব আওয়ামী লীগের সঙ্গে। আমি বলছি যে আজকের বিএনপি কিন্তু ওই রকম আইডিওলজিক্যাল দল না, ন্যাপ মুজাফফর বা জাসদ এরকম না। এই বিএনপি কিন্তু বিভিন্ন জায়গা থেকে, কোনো জায়গা মুসলিম লীগ থেকে আসছে, কোনো জায়গা জাসদ থেকে, কোনো জায়গা আওয়ামী লীগ থেকে, বিভিন্ন রকম, কেউ সেনাবাহিনীর থেকে, মানে একটা
কি বলে বিভিন্ন সহজ মানে সুযোগ সন্ধানীদের একটা ক্লাবে পরিণত হয়েছিল, এটার নাম বিএনপি। সেই বিএনপি কিন্তু যে অন্ধকার গলির দিকে চলছে মূল রাজনীতি বাদ দিয়ে, এমনও হতে পারে যদি সুস্থ রাজনীতিতে ফিরে না আসে তাহলে একসময় মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হবে বিএনপি নামক দল একদা ছিল, এখন সেই দলটি আছে কিনা। ধন্যবাদ। আমি অযোধ্যাকে একটু শুনে আসছি। অযোধ্যা, এর আগে আপনি আমাদের নতুন বছরের কিছু চ্যালেঞ্জের কথা বলছিলেন, তো চ্যালেঞ্জগুলো মাথায় নিয়ে এই চ্যালেঞ্জ উত্তরণের জন্য উপায় কি, আপনার কি পরামর্শ? অজয় দাশগুপ্ত। উত্তরণের হচ্ছে আমি এই গত প্রায় 8 মাসের মধ্যে গত সপ্তাহটা গ্রামে ছিলাম এবং আমি ইচ্ছা করি কারোর সঙ্গে দেখা করিনি, একেবারেই মানে পারিবারিক পরিমণ্ডলে এই সময়টা কাটিয়েছি। এবং এই সময় আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি কিছু ক্লাস নেই সাংবাদিকতা বিভাগে, গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগে। আমি ওয়াইফাই ব্যবহার করে আমার নিজের বাড়িতে বসে ক্লাস নিয়েছি। ছাত্রছাত্রীরা সারা দেশে অনেকগুলো 27 জন ছাত্রছাত্রী ওই কোর্সে থাকে। তারপরে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের একটা ক্লাস নিয়েছি। আমি এই সময় টেলিভিশনের যতগুলো জুম প্রোগ্রাম, অনেকগুলো প্রতিদিন এক বা একাধিক প্রোগ্রাম করেছি এবং গ্রামে বসে আর কি। আমি বিদ্যুতেও কোনো সমস্যা বোধ করিনি, ইন্টারনেট কানেকশন পেতেও কোনো সমস্যা বোধ করিনি। এইটা কিন্তু এই বছরে আমি আগের কথার ধারাবাহিকতাই বলছি, এইটা যেন অগ্রসর হয়, সেই চ্যালেঞ্জটা শুধু ক্ষমতাসীনদের নয়, বিরোধীরা যদি আরো স্পেস চায়, অনেকগুলো স্পেস কিন্তু তারা পাচ্ছে। এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, টেলিভিশনে বলেন, তারা তাদের কথা জনগণের কাছে বলতে পারে না। অনেকগুলো বাধা নিষেধ আইনগত প্রক্রিয়ার মধ্যে আছে, যেমন ডিজিটাল নিরাপত্তা আইন আছে, বা সভা সমাবেশে কিছু বিধিনিষেধ আছে, সেগুলোয় তাদের হয়তো অসুবিধা হয়, কিন্তু এই সরকারের কারণেই কিন্তু অনেক বড় প্ল্যাটফর্ম রাজনৈতিক দলগুলোর কাছে তাদের বক্তব্য জনগণের কাছে। অযোধ্যা আটকে গেছেন, আমি আবার আপনার সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করব। অযোধ্যা, জি হ্যাঁ, জি অযোধ্যা শুনছি। সুযোগগুলো কিন্তু সব দলেরই গ্রহণ করা উচিত। বিএনপি কিন্তু খুব ভালোভাবে এটা গ্রহণ করছে। বিএনপি নেতারা দেশের বাইরে থেকেও কিন্তু বক্তব্য দিচ্ছে, আমরা এগুলো শুনছি। এইগুলো হচ্ছে রাজনৈতিক দলগুলো নিজেকে সৃজনশীল ভাবে, হয়তো অনেক জায়গা মানে তার সভা সমাবেশ করার সমস্যা হচ্ছে, কিন্তু আমি আশা করবো, আমি কিন্তু আশা করছিলাম যে বেগম জিয়া এক ধরনের তো মুক্ত জীবন যাপন করছেন, তার সঙ্গে কিন্তু দলের নেতারা দেখা করতে পারছেন। অঙ্গ সংগঠন কেউ এরকম শুনি না যে দলের নেতারা বাসায় ভেতরে যেতে চেয়েছে, পারে নাই। কিন্তু অন্যদিকে দেখেন, বাংলাদেশে এই যে অবরুদ্ধ গণতন্ত্র বললেন, বাংলাদেশে এখন কি বিএনপির কোন নেতা উল্লেখযোগ্য বা জেলা পর্যায়ে কেউ জেলে আছেন? মামলা আছে অনেকের নামে, বাস্তবে কিন্তু কেউ জেলে নাই। এটাও কিন্তু একটা সুযোগ। যতই অবরুদ্ধ গণতন্ত্রের কথা বলা হোক না কেন, এই সুযোগটা তারা, এই যে সামাজিক যোগাযোগ মাধ্যম, কত মিথ্যাচার চলছে দেখেন, এটা ধর্মীয় সুবিধাগুলো কাজে লাগিয়ে, ইউটিউব কাজে লাগিয়ে, ওয়াজ মাহফিল কাজে লাগিয়ে নানা ধরনের মিথ্যাচার, কুরুচিপূর্ণ কথা, এগুলো কিন্তু সামাজিক গণমাধ্যমে বলছে। তো বিএনপি তারা কেন ভালো কথাগুলো, তাদের প্রকৃত সাংগঠনিক রাজনৈতিক উদ্দেশ্য লক্ষ্য সরকারের সমালোচনা, পাশাপাশি নিজের ভালো দিকগুলো, সেই সুযোগটাও বিএনপি নিতে পারে বলে আপনি মনে করেন? যে অজয়, আপনাকে অনেক ধন্যবাদ। অ্যাডভোকেট নিতা রায় চৌধুরী, আপনারা দুজনেই আইনজীবী, আপনাদের সামনে প্রশ্ন তোলা আমার জন্য ধৃষ্টতা। তারপরে বলছি যে অ্যাডভোকেট সমরেজল করিম বলছেন আপনাদের একজন আইনজীবীর উদ্ধৃতি দিয়েই যে আপনাদের নিজেদের ব্যর্থতার কারণে বেগম জিয়াকে আপনারা মুক্ত করতে পারেননি। এখন উনি এটা পলিটিক্যাল বক্তব্য দিয়েছেন, জি, মানে আইনজীবী হিসেবে কথা উনি না, ওনাদের বক্তব্য রেফার করছি আমি, মানে পলিটিক্যাল বক্তব্য। এখানে বেগম খালেদা জিয়ার যে মামলায় সাজা হয়েছে, প্রথমে 5 বছর এনহান্স করে হাইকোর্ট মানে 10 বছর করলো, আর একটা মামলায় সেখানে 7 বছর সাজা হয়েছে। তো এটা তাকে বলে আমি লজ্জা দেব না, সমরে যাওয়া অত্যন্ত ব্যস্ত লয়ার, এখন মন্ত্রিসভা আছে, আমারও অনেক ব্যস্ত প্র্যাকটিস, হোল ফ্যামিলি আমার এই প্র্যাকটিসের মধ্যে। তো এখানে যদি 10 বছর সাজা হয়, ইভেন যাবজ্জীবন সাজা হয়, সেক্ষেত্রেও যাবজ্জীবনের ক্ষেত্রেও অনেক সময় আমরা
মানে অ্যাডমিশন যেদিন হয় অন দি ডে অফ অ্যাডমিশন অফ অ্যাপিল, সেদিন আপনার 10 বছর তো ওই দিনই মানে বেল দিয়ে দেয়। বহু মামলা আমরা করি। আর যাবজ্জীবন হলে যদি রিজনেবল গ্রাউন্ড থাকে যে উনি মানে বয়স্ক বা উনি মানে অসুস্থ, উনি মহিলা, উনি শিশু ইত্যাদি হলে সেক্ষেত্রেও মানে যদিও এটা 497-এর বিধান, এটা 497-এর বিধান, কিন্তু মানে আপনার কনভিকশনও তাদেরকে বেল দেওয়া হয়। এরকমভাবে কোনো আসামি কিন্তু এই সাজাপ্রাপ্ত যাবজ্জীবন তারা মানে অনির্দিষ্টকালের জন্য জেলে থাকে না। আচ্ছা, কারণ এটা মার্ডার কেস না, এটা অন্য কোনো কেস না। এটা বেগম জিয়ার মানে আরও অনেক দিক আছে। তিনি তো বৃদ্ধ বটেই, তিনি মানে এদেশের প্রধানমন্ত্রী ছিলেন, একাধিকবার 3বার প্রধানমন্ত্রী ছিলেন তিনি, মানে আরও সবই জানেন। একটা বড় সকল গ্রাউন্ডে জামিন যোগ্য তিনি। এই যে জামিনটা তাকে দেওয়া হচ্ছে না, এবং আমরা তাকে যে সাজা দিচ্ছে, কি ম্যাটেরিয়ালস দিচ্ছে, সেটা তো আমরা অ্যাপিলেট ডিভিশনে বলবো, আমরা বলেছি, আমরা যে পেপার বুক দাখিল করেছি আমরা সেখানে বলবো। আমরা মনে করি যে এমন কোনো ম্যাটেরিয়ালস নাই যা কানেক্ট করে টু ডিসক্লোজ করে মানে এনি অফেন্স টু কানেক্ট হার, অ্যান্ড অন দ্য বেসিস অফ দ্যাট ম্যাটেরিয়ালস মানে সে কুড বি মানে কনভিক্টেড, এটা আমরা মনে করি না। তো যা হোক, এইটা আরেকটা জিনিস হলো যে আমাদের ভিতরে এই যে 35 লক্ষ আসামি করা হয়েছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে, 35 লক্ষ, তার মানে প্রায় 3 লক্ষ মকদ্দমা, কারো বিরুদ্ধে 150, 200, 250 মামলা আছে। সে মামলাটা কি, এই যে আপনার মানে সোনারগাঁও হোটেলের এই পাশে একটা গাড়ি। এখানে আমার একটা বিষয় আপনার কাছ থেকে জানার, এই যে আপনারা বলেন যে 35 লাখ আসামি, হ্যাঁ, আবার বলছেন না একজনের বিরুদ্ধে হয়তো 100-150 মামলা। এখন ধরেন একজনের বিরুদ্ধে একাধিক মামলা, তো ব্যক্তি তো একই, তো সেই জায়গাতে সংখ্যাটা কি 35 লক্ষই হওয়ার কথা? মানে সিঙ্গেল 35 লক্ষ বিরুদ্ধে তো মামলা না, আসামির সংখ্যা আমি বলছি যে ধরেন মামলাগুলো যদি আসামি ক্যালকুলেট করেন, হতে পারে একজনের বিরুদ্ধে 100 আসামি 35 লক্ষ, ব্যক্তি তো 35 লক্ষ হওয়ার কথা নয়, কম হতে পারে, সেটা ভিন্ন কথা। কিন্তু কথা হলো যে এখানে বিধানটা কি, যখনই কেউ এফআইআর করবে, সে যদি পুলিশের লোক হয়, সে সত্যতা যাচাই করে এফআইআরটা করবে। আচ্ছা, সেই এফআইআরটা করলে পরে ম্যাজিস্ট্রেট যখন গ্রহণ করবে, এফআইআরটাকে গ্রহণ করতে হয়, কিন্তু মানে প্রাথমিক তথ্য বিবরণী গ্রহণ করতে হয়। আচ্ছা, গ্রহণ করলো, ধরেন ইন্টোটা গ্রহণ করে নিল, আমাদের দেশের এই হচ্ছে কাস্টম যে এফআইআরটা দিল, গ্রহণ করে নিল। কিন্তু চার্জশিট যখন তদন্তকারী কর্মকর্তা করবে, তখন কিন্তু কার ইনভলভমেন্ট আছে নাই সেটাকে বিচার বিশ্লেষণ করবে। আমার বিরুদ্ধে 6টা মামলা, আমি নাকি ওই ফকিরাপুলে কোন রাজে, আমি খন্দকার মাহবুব হোসেন, তারপরে আমাদের রাজ্জাক আলী খান, এই সমস্ত সিনিয়র লয়ার, আমরা নাকি বোমা মারতেছি। তখন সুপ্রিম কোর্টে আমরা প্র্যাকটিস করি, ওখানে বলতে যাই হোক। তো এইগুলো, তো এই চার্জশিট একেবারে ইনটোর চার্জশিট কিন্তু ম্যাজিস্ট্রেট অথবা জাজ, চার্জশিট গ্রহণ করা যাবে কি না যাবে, একটা হিয়ারিং হবে, সেটা গ্রহণ করে নিচ্ছে। তার মানে টোটাল ব্যবস্থাটাই হচ্ছে কক্ষিগত। আমি বলতে, ধন্যবাদ। আমি আচ্ছা না, দুটো কথা জবাব, আমি ছোট্ট একটু জবাব দিই। ম্যাডাম মানে আমাদের বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সম্পর্কে উনি বলছেন যে যুদ্ধপরাধীরা রাজবন্দী, তাদের মুক্তি দিতে হবে। কোনোদিন উনি কথা বলেননি। আমি চ্যালেঞ্জ করে বললাম, উনি রাজশাহীতে বলছেন চ্যালেঞ্জ করে বললাম। উনি বলেছেন যে কথা আমি বলি, উনি বলেছেন যে যেন ন্যায় বিচার হয় না, উনি বলছেন তারা রাজবন্দী, তাদের মুক্তি দিতে হবে। না না, ন্যায় বিচার হয়, এইটি। আরেকটা কথা হলো যে ম্যাডামকে মানে কার্যত ওই মানে নাজিমুদ্দিন মানে সেন্ট্রাল জেল থেকে উনি ছিলেন চিকিৎসাধীন অবস্থায়, মানে পিজি পিজন ছেলে, সেখান থেকে বাসায় এনেছেন, কিন্তু কার্যত উনি বন্দী আছেন। কিরকম স্ট্যাটাস পরিবর্তন হয়নি, কোন স্ট্যাটাস পরিবর্তন। ধন্যবাদ। আমি দাদা শুনতে পাচ্ছি না। আর একটা কথা যে ওই যে তারেক রহমান বাবর এদের কথা বললেন, এ কথাটা জবাব এটা মানে যে জবাব উনি বললেন, কই সুনির্দিষ্ট অভিযোগ কোথায়? তারেক রহমানের বিরুদ্ধে তো কোনো দুর্নীতির মামলা আনতে পারেন নাই। এটা তো হলো যে অরফানেজ ট্রাস্টের 2 কোটি টাকা নিয়ে সবাই করছে, এটা তো গ্রহণযোগ্য না। তো যাই হোক, এই কথাগুলো উন্ডা আমার একটু সময়, হাজার লক্ষ কোটি টাকা পাচার করে নিয়ে যাচ্ছে উন্ডা। না, এখন সে আমার সময় দেবে না। শোনেন, নিতাইরা চৌধুরী সম্ভ্রান্ত বংশের মানুষ, ভালো মানুষ, কিন্তু বিএনপি করার কারণে এখন গণতান্ত্রিক যে শিষ্টাচার, যে আমার একটু সময় দিতে হবে, এটা দিতে চান না। এখন আমি ছোট করে 2-একটা কথা বলি। ভণ্ডামি কাকে বলে? জিয়াউর রহমানের ভাস্কর্য তৈরি হয়েছে বহু আগে, জামাতিরা হেফাজতিরা ভাঙতে চায়,
বঙ্গবন্ধুটা ভাঙার ব্যাপারে তারা মুখে কুলু পেটে বসে আছে, জিয়াউর রহমান এটা কিন্তু বলে না। তাহলে বোঝা যায় যে জিয়াউর রহমান একটা ব্যাপারে, ইসলামের সাথে তাদের আমি একটু বলি, জিয়াউর রহমানের ভাস্কর্য ভাঙার, আমাকে একটু বলতে দেন। জিয়াউর রহমানের ভাস্কর্য ভাঙার জায়গায় তারা কোনো শব্দ করে না, তাহলে বোঝা যায় ওদের একটা লিঙ্ক আছে। নাম্বার 2, ইতিবাচক রাজনীতির কথা বলে না, আমরা যখন ডিজিটাল বাংলাদেশের কনসেপ্ট মাননীয় প্রধানমন্ত্রী বলেন, তখন ওরা বলেন ডিজিটাল কি খায় না গায়ে মাখে। সেই ডিজিটালে কিন্তু আজকে আমরা কথা বলতেছি বাসায় বসে। বিদ্যুৎ একসময় শুধু আসতো, এখন কিন্তু নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ। কনসার্টে বিদ্যুতের দাবিতে গুলি করে মানুষকে হত্যা করেছিল, ঠাকুরগাঁও গুলি হত্যা করেছিল। আজকে উত্তরণ হচ্ছে যে মাননীয় মন্ত্রী, আপনাকে অনেক ধন্যবাদ। আজকে সময় দিতে পারছি না। অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, আপনাকে ধন্যবাদ। সেই সঙ্গে আমাদের সঙ্গে ছিলেন অজয় দাশগুপ্ত। অজয়, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকে। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।